আমাদের সময়, আপনার সময়ও একটা জেলাতে কয়টা এডিসি থাকতো? এখন কতগুলো এডিসি? অনেক বেশি এডিসি। যত এডিসি মানে একটা যত অফিসার ততগুলো গাড়ি মানে রাস্তার আয়তনের উপরে সেটা চাপ পড়ছে, জ্বালানিতে চাপ পড়ছে। আপনি নিজেও লেখালেখি করেন, প্রত্যেকের সাথে যুক্ত থাকেন, আমিও তাই। সরকারের তথ্য মন্ত্রণালয়ের কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন ডিএফপি, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস, যে পাবলিকেশন নামে যে 2-3টা পত্রিকা তারা বের করে, নবরণ এবং কী যেন বের করে, এগুলো কে পড়ে? অথচ কোটি কোটি টাকা ছাপার নামে টাকাগুলো নষ্ট হচ্ছে গেল এক। আচ্ছা, ফিল্ম কি ফিল্ম বানান? পাকিস্তান আমলে আইয়ুব খান কোথায় যেতেন? ওটার একটা প্রচারমূলক একটা ফিল্ম বানাতেন। এটা পরবর্তীতে কিছুদিন ছিল। এখন কি কোনো সিনেমা হলে আপনি এরকম কোনো প্রচার দেখেন? তাহলে ওখানে যে ডিপার্টমেন্ট অফ ফিল্ম, এই ফিল্মের কোনো কাজই নাই। বাস্তবতা। একই বিল্ডিংয়ের মধ্যে আপনি দেখবেন আবার একটা সেন্সর বোর্ড আছে। সারা বাংলাদেশে কয়টা সিনেমা উৎপাদন মানে তৈরি হচ্ছে? একটা ফিল্ম সেন্সর বোর্ড, ওখানে একটা পদবি আছে, ভাইস চেয়ারম্যান, তার পিএস ইত্যাদি সব কিছু গাড়ি বহটন দিয়ে, ইনফ্যাক্ট মানে জবলেস, সেই অর্থে কোনো কাজ নেই। আবার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিমকো, যে আপনার মাস কমিউনিকেশন। এইগুলোর মধ্যে যদি একীভূত করা যায়, যেটা আমি ওনার সাথে আমি খুব ক্লোজলি এগুলো ওয়াচ করি, দেখি, সেটা যদি একীভূত করা যায়, মানে লোকবল কম করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজনকে ডিজি আছে। একটা ডিজি মানে এখন তো ডিজিরা বোধহয় এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোক। এই হাসিনা সরকার তো মানে পায়ে পায়ে এডিশনাল সেক্রেটারি বানিয়ে গেছে, মানে একটার সাথে একটা টক্কর লাগে, এরকম টাইপের এডিশনাল সেক্রেটারি। সো মেনি জয়েন্ট সেক্রেটারি, ছোট্ট একটা কামরার মধ্যে একটা জয়েন্ট সেক্রেটারি বসেন। আমি বিএনপি গভর্নমেন্ট ম্যাডামের সময় এলজিএডি একটা ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট মিনিস্ট্রি, এলজিএডি মিনিস্ট্রিতে অ্যাট দ্যাট টাইম আই ফাউন্ড 2 জয়েন্ট সেক্রেটারিজ। আমি একসময় এডিবিতে তো কাজ করেছি, আই ওয়াজ দেয়ার কনসালটেন্ট, আমি তাদের প্রজেক্টে কাজ করতাম। আমি প্রায় 27 মাস কাজও করেছি, মানে চাকরি করেছি সোজা কথা। তো সেখানে দেখতাম যে একজন সেক্রেটারি, 2জন জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন বলে এক ভদ্রলোক ছিলেন, কোনো এডিশনাল সেক্রেটারি ছিল না। এখন তো ছোট মন্ত্রণালয় 5টা-6টা এডিশনাল সেক্রেটারি। এই যে মানে খুশি করার জন্য মানে এত মানে অফিসার তৈরি করা হয়েছে, কয়েক হাজার ডেপুটি সেক্রেটারিজ বা ইকুইভ্যালেন্ট, এখন তাদেরকে এনে স্টিল কর্পোরেশন চেয়ারম্যান বানানো হতো, তারপরে নৌ পরিবহনের চেয়ারম্যান বানাতো। এই যে চেয়ারম্যান কেন ওখানে বসানোর জায়গা না, এখানে আনা হতো। এখন বুঝলাম যদি ব্যুরোক্র্যাটরা যদি কর্পোরেশন ভালো চালাতে পারতেন ডেপুটেশনে এসে, তাহলে তো এই আমাদের প্রতিষ্ঠান তো লোকসান হতো না। অথচ আমাদের পরিসংখ্যান কি বলে, প্রতিটি প্রতিষ্ঠান লাইক স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান শত শত কোটি টাকা লোকসান দিয়েছে। দিস দ্য ফার্স্ট টাইম তারেক রহমানের গভর্নমেন্ট এখানে 11 জন মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজনকে এখানে বসিয়েছেন। এটা নিয়ে অনেক সমালোচনা। আমি তখন মানে আলোচনা করছিলাম, মানে একটা টকশোতে আলোচনা করছিলাম যে এতদিন তো ব্যুরোক্র্যাট ওখানে বসে কি করেছেন সেটা দেশবাসী জানে, যে হাজার হাজার কোটি টাকা মানে লোকসান হয়েছে। ওয়েল, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজনকে এই জায়গাগুলোতে চেয়ারম্যান বানিয়েছেন। একটা বছর দেখি যে ব্যুরোক্র্যাটটা সচিবালয় থেকে বাইরে এসে, মানে কাদের দেওয়া হলো সেটা দেখবেনই না। কাদের দেওয়া হলো আমি যদি কথা বলি, যিনি স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চেয়ারম্যান হয়েছেন, প্রতীকীভাবে বলছি, তার কিন্তু বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডই নাই। একজন ব্যুরোক্র্যাট, তিনি সকল রোগের ওষুধ তার কাছে আছে, এটা মনে করার কোনো কারণে। একজন ভদ্রলোক তুলা উন্নয়ন বোর্ডে শিল্প মন্ত্রণালয় জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আইনা তাকে তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানাই দেওয়া হলো। অথবা দেখা গেল তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার আইনা নৌ পরিবহন ওটার মধ্যে দুর্বলতা আছে বুঝলাম, কিন্তু তাকে তো তবু অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন। এখন যদি এরকম দিনে যে জীবনে চাকরিও করে নাই, তার কোনো যোগ্যতা নেই, তাকে কি করবেন? তাতে কোনো লাভ হয়নি। ওনার অনেক অ্যাডমিনিস্ট্রেশন যোগ্যতা আছে, ওনার ব্যাকগ্রাউন্ড আছে, 20-22 বছর চাকরি করেছেন, ফলাফল হাজার হাজার কোটি টাকা লোকসান দেয়। ওইটা তো ঠিক আছে, কিন্তু এখন যাকে আপনি জাস্টিফাই করছেন, আমি সেটা কতখানি জাস্টিফাই করছি না, আমি দেখতে চাচ্ছি, দেখতে চাচ্ছেন যে ওটাই জাস্টিফাই, আমি দেখতে চাচ্ছি এইটা। আপনি এখনই দেখছেন যে উনি কোনো এক্সপেরিয়েন্স নাই। আমি দেখতে চাচ্ছি ওনার একটা পলিটিক্যাল ডিসিশন থাকবে, ওনার একটা কমিটমেন্ট থাকবে, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব, আমাকে দেশের প্রধানমন্ত্রী আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমি প্রতিষ্ঠানটাকে কি করতে পারি। একটা বছর দেখি না, যদি দেখি যে ওদের চেয়ে এরা বেশি খারাপ করছে,
তাহলে তো আমার অপশন তো আছেই। না, ওরকম যদি হতো যে 11টা পোস্ট আছে, তার মধ্যে 5 জনকে দিয়েছেন, 6 জন আবার অন্যান্য লোককে দিয়েছেন, সিভিল সোসাইটির কিছু লোক দিয়েছেন, তা তো না। আপনি 11টা মানুষই দিয়েছেন, 11টাই আপনার দল। হ্যাঁ, আমার দল তো প্রশ্ন হবে না, না, প্রশ্ন হবে না, প্রশ্ন হওয়ার কোনো কারণ হয়েছে নেই। তো অলরেডি। হ্যাঁ, হয়েছে, কিন্তু হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন ব্যুরোক্র্যাটদেরকে এনে দেন তখন আপনি প্রশ্ন করেন না। প্রশ্ন হলেও যদি আপনি বলেন হওয়ার কোনো কারণ নেই, সেটা কি ঠিক হবে? না, কারণ আমি এই কারণে বলছি যে আপনি তো এই জায়গাগুলোতে যাদের এই রেসপেক্টিভ ফিল্ডে যাদের অভিজ্ঞতা ছিল না, তাই না, তাদেরকে আপনি ওখানে বসিয়েছিলেন, এবং বসানোর ফলে জনতা ব্যাংকে তো আপনি সাবেক সচিব বা সিটিং সেক্রেটারিদেরকে এনে বসাতেন, অগ্রণী ব্যাংকে বসাতেন। তাতে কি আপনার অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক লোকসান থেকে বেঁচেছে, বাঁচেনি তো? ওখানে কি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল? মোটেই না। ওটা আমার যদি সাবেক অর্থমন্ত্রী মহিষ সাহেবের একটা ডায়লগ আমার এখনো মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির টিচার ছিলেন আবুল বারাকাত। আমার এখনো কাছে ওনার ডায়লগটা আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন। মানে কি বলে, মহিষ সাহেব বলেছিলেন যে জনতা ব্যাংকের মতো একটি লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাংকটাকে আবুল বারাকাত ফোকলা করে দিল। তাহলে আপনার লাভটা কি হলো? আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এটা। ইয়েস আবুল বারাকাতের মতো একজন অর্থনীতির ব্যাকগ্রাউন্ডের লোক, তিনি এটাকে কি করলেন, এটাকে একটা লোকসানি প্রতিষ্ঠান, মানে এটা ফোকলা করে দিলেন, মানে একবারে মানে বসে গেল। আবার আপনাকে বডি রিপোর্ট, এইটা আপনি একজন ব্যুরোক্র্যাটকে দিয়েছেন সেই জন্য হয়নি, একটা পলিটিক্যাল লোককে দিয়েছেন, এটা হয়েছে না, একটা এবং ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডের লোককেও দিয়েছিলাম, মানে সরকার। আবুল বারাকাত কত বড় ইকোনমিস্ট, এটা কিন্তু একটা বিতর্ক আছে, অবশ্যই বিতর্ক আছে। আমি সেই বিতর্কের সাথে 100% একমত। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়, যে এই যে আমরা অনেকগুলো তো দেখলাম, এখন একটা স্ট্রেট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, ওই জায়গাতে আসেন। জি হ্যাঁ, একটা স্ট্রেট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টে হ্যাঁ, এই লোকগুলো মানে কোনো না মানে অর্থাৎ নির্দিষ্ট সরকারি দলের রাজনীতি তারা করতেন, সত্য। আমি যে জায়গাটা দেখতে চাই, এই লোকগুলো 1 বছর পরে কি ডেলিভারি দেয়। যেমন আজকে 6 মাস তো গেল, 6 মাসে আপনি সরকার যদি ধরেন তারা ফেল করে, তাহলে কি হবে? আমি আশা করি ফেল করবে না। যেমন আমি এই মুহূর্তে আমি মানে ব্যক্তি বিশেষ যাতে হাইলাইটেড না হয় সেজন্য আমি নামটা উচ্চারণ করছি। যদি ফেল করে তাহলে গভর্নমেন্টের কোনো পানিশমেন্ট কি হবে? হবে না। গভর্নমেন্ট নিন্দিত হবে নিশ্চয়ই, বড় পানিশমেন্ট। নিন্দিত হবে কি? গভর্নমেন্ট ভোটে কভার করে নেবে। নো, গভর্নমেন্ট একটা যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হয়, যেটা এই গভর্নমেন্ট, গভর্নমেন্টের যে রাতের ভোটের গভর্নমেন্ট, এটা ভোট হলেই ডেমোক্রেটিক্যালি কিনা, যাক অনেক অন্য দিকের বিতর্ক যাবে, আমার হাতে সময় আছে। আমি বলতে চাচ্ছি এই ধরনের একটা নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হয়, এবং জবাবদিহি যে করতে হয় তাতে কোনো। শেখ হাসিনা তো প্রথমবার নির্বাচিতই ছিল। আমি শেখ হাসিনার প্রথমবার নির্বাচিত, সেখানে আমার অনেক বড় কোশ্চেন আছে। 111-এর গভর্নমেন্ট প্রশ্ন এখনকার ভোটেও কেউ তো করে। এখন যেটা করে এই করাটা তারা গায়ের জোরে করেন, এটার কোনো রেলিভেন্স নাই। মানে এরকম কি ব্যাপারটা কি এরকম হবে যে আপনি কোন দিকে শুধু এটা চাপাচ্ছেন আর নিজেরটা ব্লাইন্ড থাকছে? আমার নিজেরটা আমি তো জনগণের এম্পাওয়ারমেন্টকে তো রেসপেক্ট করি। জনগণ তার পছন্দ, খুব সুন্দর বলেছে, জনগণ তার ইচ্ছে অনুযায়ী একটা সরকার বেছে নিয়েছে, এটাকে তো আমি রেসপেক্ট করতে চাই। আচ্ছা, কথাটা শেষ করে ফেলা, আমাকে শেষে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি বিশ্বাস করতে চাই, ও যেটা বলছিলাম যে একজন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কোনো একটি প্রতিষ্ঠানে, 1 মিনিটে শেষ করতে হবে। কিন্তু সেখানে আমি যেটা আজকে শুনলাম, আরেকজন আমাকে বলল যে সেটা হচ্ছে যে একটা এরকম বেচা বিক্রির একটা ব্যাপার ছিল, অনেক বিক্রি হয়তো, এবং নতুন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার লোকটি যাওয়ার পরে বেচা বিক্রিটা থামিয়ে দিয়েছেন। মানে অস্বচ্ছ প্রক্রিয়াটা বেচা বিক্রির ব্যাপার ছিল, উনি থামিয়ে দিয়েছেন। আমি আবার তখন বললাম ফাইন, থামিয়ে দিয়েছেন, খুব ভালো। এখন যাচাই বাছাই করে যেন উনি দেন, ওনার এটা যেন মানে বিতর্কিত না হয়, যদি একটা স্বচ্ছতা থাকে, একটা জবাবদিহিতা থাকে, রাষ্ট্র যাতে কোনোভাবেই লোকসানি না যায়। আপনি বলছিলেন 2টো প্রতিষ্ঠান বেসরকারি খাতে দিয়েছে, প্রাণ গ্রুপ বা XYZ যারা পেয়েছে। আমি সেখানে যদি বড় কর্মসংস্থানের ব্যাপার হয়, যেমন আদমজিতে অনেক কর্মসংস্থানের ব্যাপার হয়েছে, দ্যাটস ফাইন। কিন্তু আমরা এমনও জানি কিছু পাটকল, কিছু সরকারি প্রতিষ্ঠান শেখ হাসিনার আমলে দিয়েছিল। লতিফ সিদ্দিকী যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এই সমস্ত প্রতিষ্ঠানরা কী করেছে জানেন? ওরা কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। এই যে জায়গাটা কিনেছেন, মনে করেন জায়গাটা 30 বিঘার একটা প্রজেক্ট, উনি প্রথমে এরা যাওয়ার পরে এই বিঘা করে বিক্রি করেছে। বিক্রি করে তারা মানে তাদের সরকারকে দেয়া টাকাটাকে তুলে ফেলেছে। এখানে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, যাদেরকে সরকার এই যে বেসরকারি খাতে দিল, সেখানে একটা কন্ডিশন দিতে হবে, এই ল্যান্ড বিক্রি করা যাবে না। যে পারপাজে তারা কিনেছে, তারা যদি সেটা কার্যকর করতে না পারে, এটার এই অংশ
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো অংশ বিক্রি করেছে thank মানে you. এই নয় যে আমি কালকে ল্যান্ড বিক্রি করে প্লট বানাই আপনাকে ধন্যবাদ, দর্শক হয়ে গেছে আমার, করা শুরু please. করব। নট দ্যাট, এই ব্যাপারে খুব গার্ডেড থাকতে হবে। থ্যাংক ইউ।